বায়ুচাপ বলয় পড়ব আমরা আজকে। বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয় পড়ার আগে আমরা একটুখানি আগেরটা মনে করে নেব যে বায়ুর চাপ কাকে বলে। আমাদের আগে পড়া ছিল, তবু আমরা আরেকবার মনে করব যে বায়ু চাপ কাকে বলে। একটু মনে করিয়ে নিই। এখানে একটা ছবি আছে, দেখো, তোমাদের মনে পড়বে নিশ্চয়ই দেখলে, যে একদিকে লেখা আছে লো প্রেশার, একদিকে লেখা আছে হাই প্রেশার। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা কার থেকে কোন দিক থেকে কোন দিকে, হাই এর থেকে লো এর দিকে। অর্থাৎ যেখানে বাতাস বেশি আছে, বায়ুর চাপ বেশি আছে, তার মানে এখানে নিশ্চয়ই বায়ুর চাপ বেশি, মানে কি এখানে বাতাস বেশি। তাহলে বেশি বাতাস যেখানে থাকে সেখান থেকে বাতাস কোন দিকে যায়, বাতাস যেদিকে কম সেই দিকে। তাহলে ওই জন্যে হাই প্রেশার থেকে লো প্রেশার। এখানে আরেকটা ছবি আছে নিচে, এটাও আগের দিনে পড়া ছিল, যেটাকে আমরা পড়েছিলাম যে বায়ুর বা বায়ুচাপের ঢাল বলে একটা কথা পড়েছিলাম, মনে করে দেখো, যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বেশি, একই ব্যাপার, এটা শুধু এটা ঢাল দিয়ে দেখানো আছে, যেটা হচ্ছে হাই প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার। বেশি যেখানে বাতাস আছে, বাতাস যদি কম থাকে মানে বায়ুচাপ এখানে বেশি, বা একইভাবে বাতাসের পরিমাণ বেশি, সেই জন্য এটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ বায়ুচাপ যেখানে কম বা বাতাস যেখানে কম সেই দিকে নেমে যাচ্ছে। তাহলে এই যে ঢালু হয়ে নেমে যাওয়া, এই ওপর থেকে নিচে যে ঢালটা, এই ঢালটাই বোঝানোর জন্য আমরা, মনে আছে বলেছিলাম আমরা যে বায়ুচাপের ঢাল পড়েছিলাম। অর্থাৎ যেখানে বায়ুচাপ, যদি এই মানে বায়ুচাপটা সবসময় কি হয়, ওপর থেকে বেশি বাতাসের পরিমাণের থেকে কম বাতাসের পরিমাণের দিকে এরকমভাবে ঢালু পথে নেমে যায়। যদি খুব কাছাকাছি, যদি বলা হয়েছিল যে বায়ুর যে সমচাপ রেখাগুলো যদি খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে বুঝতে পারা যাবে যে বায়ুর চাপের ঢালটা সেখানে বেশি, অর্থাৎ বাতাসের চাপ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে একটা থেকে আরেকটাতে। এবারে আমরা বায়ুচাপ বলয়ে যাব, সরাসরি বায়ুচাপ বলয়ের চাপ যে বিষয়টাতে সেটাতে ঢুকে যাচ্ছি। নিচে যে ছবিটা আছে, একটা ডায়াগ্রাম দিয়েছি আমি, এটা হচ্ছে বায়ু চাপ বলয়গুলোর ছবি আছে, এগুলো সব বায়ুচাপ বলয়। নিচে একটা ছবি এসছে, দেখো, এটা বায়ুচাপ বলয়ের ছবি। এখানে আমরা একটু বলে নিই, পৃথিবীর ওপরে আমরা কি করি, এক মিনিট, পৃথিবীকে সাতটি বায়ুচাপ বলয় আছে, সাতটি বায়ুচাপ বলয় ঘিরে রয়েছে, একদম বেষ্টন করে রয়েছে। বলয় মানে কি, বলয় মানে বালা, অর্থাৎ গোলাকার। এখানে দেখতে একটা সোজা দাগ বলে মনে হচ্ছে, প্রত্যেকটা বায়ুচাপ বলয়কে একটা স্ট্রেট লাইন বলে মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কি, যেহেতু পৃথিবী গোলাকার, তারপর যে বায়ুচাপ বলয়গুলো টানা হয়েছে সেগুলো প্রত্যেকেই গোলাকার, এবং সেগুলো প্রত্যেকে পৃথিবীকে গোল করে ঘিরে আছে, ওই জন্য এগুলোকে বলয় বলা হয়। এবার বায়ুচাপ বলয়, সাতটা বায়ুচাপ বলয় কি কি বায়ুচাপ বলয়। এক নম্বর কি, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে নিরক্ষীয়। এই নামগুলো সব মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবং এটা কত থেকে কত ডিগ্রি পর্যন্ত আছে সেটা এখানে তোমাদের একটা ছবিও আছে, আর আমরা বইতেও পড়বো যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত আছে। এখানে বইতে 0 থেকে 10 ডিগ্রি লেখা আছে, কিন্তু তোমাদের বইতে আছে হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি। এটা ভ্যারিয়েবল, মানে এটা কোনো অসুবিধা নেই, এটা একটু এদিক ওদিক হলেও মানে কোনো সমস্যা নেই। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর অথবা 5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ উত্তর দিকেও 5 ডিগ্রি পর্যন্ত, নিচের দিকেও 5 ডিগ্রি। এখানে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ছবি আছে, আমি একটু রং করে দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, 2 নম্বরে যাচ্ছি।
দু নম্বরটা হচ্ছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয় কত থেকে কত? এটার মাপ কত? কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় হচ্ছে 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর আর 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ। আমি আরেকটা রং নিচ্ছি। 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণ। দেখিয়ে নিই কোনটা কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় কোনটা। নীল রং দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি নীল রং দিয়ে লিখেছি সেজন্য নীল রং দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ওপরেরটা কর্কটীয় উচ্চচাপ বলয় আর নিচেরটা হচ্ছে এটা মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে। 3 নম্বর, তিন নম্বরটা কি? সুমেরু ও কুমেরু, সুমেরু ও কুমেরু বৃত্তপ্রদেশীয়, বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। মাপ দিতে হবে কোথা থেকে কোথায় কতটা। 60 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর আর 60 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 70 ডিগ্রি দক্ষিণ। দেখিয়ে দিই এখানে কোনটা। সুমেরু বৃত্তপ্রদেশীয় আর নিচেরটা হচ্ছে কুমেরু বৃত্তপ্রদেশীয়। শেষেরটা 4 নম্বর, সুমেরীয় ও কুমেরীয় উচ্চচাপ বলয়। সুমেরীয় আর কুমেরীয় উচ্চচাপ বলয় এটার কত থেকে কত? এটা হচ্ছে 80 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর আর দক্ষিণ গোলার্ধে 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, মানে পৃথিবীর শেষ। তাহলে এখানেও আমি দেখাই কোথায় কোথায়, এই ওপরের ব্লুটা আর নিচের দিকের এই নীলটা, এই দুটো। তাহলে কি হচ্ছে, কটা চাপ বলয় আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় একটা আছে। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় হচ্ছে একটি, এটা একটা। কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় এখানে একটা আছে, একটা, তাহলে এখানে দুটো, এখানে তিনটে। সুমেরু বৃত্তপ্রদেশীয় কুমেরু বৃত্তপ্রদেশীয় দুটো, তাহলে 3, এখানে 4, এখানে 5 আর 6 হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয় বা সুমেরীয় উচ্চচাপ বলয় আর 7 হচ্ছে কুমেরীয় উচ্চচাপ বলয়। তাহলে কটা? মোট 1 2 3 4 5 6 7টা বায়ুচাপ বলয় আমাদের পৃথিবীকে চারপাশ দিয়ে ঘিরে রয়েছে। তাহলে পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় ঘিরে রয়েছে। মাথায় বসিয়ে নিতে হবে এই 7টা বায়ুচাপ বলয়ের নাম। এবারে যেটাতে যাব সেটা হচ্ছে পরপর প্রত্যেকটা বায়ুচাপ বলয় আলাদা করে আলোচনা করব। প্রথমটা 1 নম্বর, প্রথম যে বায়ুচাপ বলয়টা আমরা পড়লাম এক্ষুনি সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে পড়লাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়। প্রত্যেকটা এই বলয়ের কেন এরকম নিম্নচাপ সেটা বিশেষভাবে আলোচ্য এবং এখান থেকে প্রশ্ন হয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় আরেকবার করে আমরা
তার বিস্তৃতিটা মনে করি। বিস্তার কত ছিল? বিস্তার ছিল হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর আর 5 ডিগ্রি দক্ষিণ, এই পর্যন্ত ছিল তার বিস্তার। এইবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এখানে এরকম বায়ুচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয় গঠন হয়েছে কেন? ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে লিখতে হবে যে উৎপত্তির কারণ। উৎপত্তির কারণ এখানে নিম্নচাপ বলয় তৈরি হওয়ার পেছনে যা যা কারণ আছে সেই কারণগুলোকে আমি তোমাদের ছবি এঁকে এখানে দেখানোর চেষ্টা করছি। আমার নিচে যে একটা ছবি এসেছে সেই ছবিটা হচ্ছে কিসের ছবি? পৃথিবীর ছবি, পৃথিবীর ওপরকার ছবি, অর্থাৎ পৃথিবীটাকে বাইরে থেকে দেখছি আমরা এরকমভাবে একটু শুইয়ে নিয়েছি পৃথিবীটাকে। এই ছবিটাতে ছিল হচ্ছে পৃথিবীটাকে ওপর থেকে দেখা হচ্ছিল, একদম পাশ থেকে। এবার পৃথিবীটাকে একটা পাশ থেকে দেখা হচ্ছে। কীরকম পাশ থেকে দেখা হচ্ছে? কোন জায়গা থেকে দেখা হচ্ছে? ধরে নিচ্ছি এইখানে যদি আমাদের দৃষ্টি থাকে, আমরা যদি এখান থেকে পৃথিবীকে দেখি তাহলে কীরকম দেখতে লাগবে সেইটা আমরা এবারে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা এখান থেকে দেখছি, এটা আমাদের ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা পৃথিবীকে দেখছি, তাহলে কীরকম লাগবে? সেই জন্য আমরা পৃথিবীটাকে শুইয়ে নিয়েছি, আমরা পৃথিবীটাকে পাশ থেকে দেখব, আমরা সবকটা বলয়কে দেখব। তাহলে এরকম অবস্থান যদি হয় তাহলে ঠিকঠাক মাঝখান দিয়ে গেছে হচ্ছে কি রেখা? নিরক্ষীয় রেখা, নিরক্ষরেখা। নিরক্ষরেখা আঁকছি আমি, এটা নিরক্ষরেখা। নিরক্ষরেখা আর বলেছিলাম কি, নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার থেকে 5 ডিগ্রি, ধরে নিচ্ছি যে এটা 5 ডিগ্রি, এখানটা 5 ডিগ্রি, তাহলে এরকমভাবে নিরক্ষরেখার ওপরে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে এখানে দাঁড়ালে এখানকার চাপ কেমন হবে, কীরকম হবে? আমরা সারা জানি কি যে নিরক্ষরেখার ওপর সারা বছর সূর্যরশ্মি কী করে? একদম সোজাসুজি খাড়াভাবে কিরণ দেয়। তাহলে খাড়াভাবে কিরণ দেওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে কি, নিরক্ষরেখার তাপমাত্রা সবচেয়ে বেশি। তাহলে তাপমাত্রা সবচেয়ে বেশি হলে কি হবে? তাপমাত্রা সবচেয়ে বেশি হলে কি হয়? এখানকার উষ্ণতা বেশি। তাহলে উষ্ণতা বেশি মানে কি? উষ্ণতা বেশি হলে বাতাস কি? হালকা। ঠিক আছে, বাতাস হালকা, আর বাতাস কী হবে? ওপর দিকে উঠে যাবে, হালকা বাতাস ওপর দিকে উঠে যাবে, সেটাই এখানে হয়েছে। বাতাস হালকা, তার ফলে কি হচ্ছে? চাপ কম দেবে, নিম্নচাপ। বোঝা গেল? হালকা বাতাস ওপর দিকে উঠে যায়, প্রথমটা। তারপরে কি আছে এই জায়গাটা কীরকম? এখানে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি, এখানে জল বেশি আছে, এই যে এখানে আমরা জলের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ জল বেশি আছে। জল বেশি আছে মানে কি? এখান থেকে জলীয় বাষ্প উপরে উঠছে, উঠে গিয়ে কি করছে? মেঘ তৈরি করছে, করে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হচ্ছে মানে কি? এখানকার বাতাসে কি আছে? এখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি আছে? বেশি আছে। তাহলে জলীয় বাষ্প এখানকার বাতাসে বেশি। কেন বেশি? এখানে কি আছে? এখানে প্রচুর পরিমাণে জলভাগ আছে, জলভাগ বেশি। তাহলে জলভাগ বেশি আছে বলে জলীয় বাষ্প বেশি। জলীয় বাষ্প বেশি মানে কি? বাতাস কোন জলীয় বাষ্প যদি বাতাসে বেশি থাকে তাহলে সেই বাতাস কি হয়? হালকা হয়, আমরা পড়েছিলাম। তাহলে বাতাস হালকা, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বলে এখানকার বাতাস হালকা। আর কি 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা জানি যে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়? পৃথিবীর আবর্তন বেগ বেশি কোথায়? সবচেয়ে বেশি হচ্ছে নিরক্ষরেখায়, সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি নিরক্ষরেখায় মানে কি? তার মানে কি এখানে বায়ুর কি হয়? বায়ু বিক্ষিপ্ত হয় বেশি। আবর্তন বেশি মানে এর ওপরে যে বাতাস আছে, পৃথিবীর ওপরে যে বাতাস, সেই বাতাস বিক্ষিপ্ত হয়ে যায়, বায়ু বিক্ষিপ্ত হয়। বায়ু বিক্ষিপ্ত হয় মানে কি?
বাতাস কমে যায়, বাতাস কম থাকে। তাহলে সবগুলোই কি, তাহলে বাতাস এখান থেকে ছিটকে কি হচ্ছে, বাইরে বেরিয়ে যেতে চাইছে। ছিটকে এখান থেকে বাতাস কি হবে, বাইরের দিকে বেরিয়ে যেতে চেষ্টা করে। এই বাইরে বেরিয়ে যাওয়া ইত্যাদি, তাহলে এই তিনটে কারণ এখানে রয়েছে। এই তিনটে কারণ এখানে একসঙ্গে ঘটার ফলে কি হচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হচ্ছে। তার মানে এখানে বাতাসের পরিমাণ কি, বাতাসের পরিমাণ এখানে কম। কি কি কারণে কম? 1 নম্বর কারণ হচ্ছে এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি, ভীষণ গরম, তার ফলে কি হচ্ছে, এখানে উষ্ণতা বেশি, বাতাস হালকা, বায়ুচাপ এখানে কম। তাহলে আর কি হচ্ছে, তাহলে এখান থেকে বাতাস কি হবে, এখান থেকে বাতাস হালকা হয়ে কি হয়ে যাবে, ওপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। তার এই কারণে কি হচ্ছে, এখানে একটু ছবিটা দেখাই। এখান থেকে তার মানে কি হচ্ছে, হালকা বাতাস, এখান থেকে বাতাস ওপর দিকে বাতাস হালকা হয়ে ওপর দিকে এখান থেকে পুরো উঠে চলে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে মানে কি, এখানে কি হচ্ছে, একটা পুরো স্পেস তৈরি হচ্ছে, একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। ফাঁকা জায়গা তৈরি হচ্ছে মানে কি, কি প্রেশার তৈরি হচ্ছে, লো প্রেশার তৈরি হচ্ছে। তাহলে এখানে কীরকম প্রেশার, প্রেশারটা কীরকম, বায়ুর চাপটা কীরকম এখানে, বায়ুর চাপ এখানে হচ্ছে কম। তাহলে এখানে এটা মনে রাখতে হবে। এখানে তাহলে কী চাপ, নিরক্ষীয় অঞ্চলে তাহলে কী চাপ আমরা দেখতে পাচ্ছি, নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখতে পাচ্ছি। এবারে যেটাতে যাব, এখানে আরেকটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু বাতাস নিচের থেকে ওপর দিকে ওঠে, বায়ু প্রবাহ এখানে ঘটে না, বাতাসের প্রবাহ ঘটে না, বায়ু প্রবাহ ঘটে না। তার ফলে এখানে কি হয়, এইটাকে বলা হয় শান্ত বলয়। এখানে বাতাসের প্রবাহ ঘটে না, শান্ত বলয় বলে। আর আরেকটা কথা, এইটাকে জাহাজ চলাচলে অসুবিধা হয়। এখান দিয়ে বাতাস দিয়ে তো জাহাজ মানে একটু লিখে নিই, জাহাজ চলাচলে জাহাজ চলার অসুবিধা হয়। এই জন্য এটাকে বলা হয় ডোল ড্রাম, ডোল ড্রাম। এটা একটু মনে রাখতে হবে, এই পয়েন্টটাকে একটু মনে রাখতে হবে যে এটাকে শান্ত বলয় বলে, নিরক্ষীয় শান্ত বলয় বলে। আর কি বলে, জাহাজ চলাচলের অসুবিধার জন্য এখানে জাহাজ চলতে গেলে আটকে যায়, বাতাসের পরিমাণ কম থাকে। এই জন্য কী হয়, যেহেতু বায়ুপ্রবাহ ঘটে না, কেন বলা হচ্ছে, বাতাস ওপর থেকে এখানে বইছে বাতাস, কিন্তু কিভাবে বইছে, সোজা ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মাটির সঙ্গে এটা কী হচ্ছে না, সমান্তরালভাবে বইছে না, ওপর থেকে নিচে থেকে ওপরে উঠে যাচ্ছে। এই যে নিচে থেকে ওপরে উঠে যাওয়া, এই বাতাসের ওঠাটা ফিল করা যায় না, বোঝা যায় না। এই জন্য এখানে যে বায়ুচাপ বলয়টা, এখানে কি হয় না, বাতাসের কোনো প্রবাহ বুঝতে পারা যায় না, সেই জন্য এটাকে শান্ত বলয় বলা হয়। তাহলে জাহাজ চলাচলের অসুবিধা হয় ডোলড্রামে, এই জন্য এটার নাম হচ্ছে ডোলড্রাম। পরেরটাতে যাচ্ছি, তারপরে 2 নম্বরটাতে, দ্বিতীয়টাতে, সেটা হচ্ছে, আচ্ছা বইতে যেভাবেই থাকুক না কেন, আমরা পড়ার সুবিধার জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে এইভাবে পড়ব। 2 নম্বরটাতে যাই। কোন 2 নম্বরটা পড়ব, আমরা একেবারে পৃথিবীর একদম মানে মাঝখানের পরে একদম পৃথিবীর দুটো প্রান্তে চলে যাচ্ছি। অর্থাৎ কোথায় চলে যাচ্ছি, সুমেরু ও কুমেরু। আমি বোধহয় সুমেরীয় আর কুমেরীয় লিখেছিলাম, একই কথা। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। এরকম করে পড়লে তোমাদের পড়তে সুবিধা হবে, ওই জন্য আমি এইভাবে পড়াচ্ছি। সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়, এভাবে পড়লে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। সুমেরু কুমেরু উচ্চচাপ বলয় কোথায় অবস্থিত একটু মনে করে নিই, সুমেরীয় বিস্তারটা কোথায় একটু মনে করি। বিস্তার কোথায় ছিল, পড়েছিলাম আমরা 80 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি দক্ষিণ, আরেকটা দক্ষিণ গোলার্ধ থেকে 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। ঠিক আছে, তাহলে একদম পৃথিবীর শেষ প্রান্তে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে। এবারে একইভাবে এইটাতে এখানে এরকম কেন হয়েছে, অর্থাৎ এখানে
উৎপত্তির কারণ কি? একই আগেরটাতে যেরকম পড়লাম সেরকম এখানে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে কেন? আগেরটাতে তো নিম্নচাপ দেখলাম, তাহলে নিরক্ষীয় অঞ্চলের সঙ্গে এটার পার্থক্য কি? বিষয়টা এটাই, একটু আবার আমি ছবি এঁকে দেখাই। এটার মধ্যে যে সূর্য এখানে আছে, এই রকম জায়গাতে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে আছে সুমেরু আর কুমেরু, কতটা দূরে কতটা হেলে যাচ্ছে দেখো সূর্যরশ্মি। তাহলে এই দুটো জায়গাতে তাপমাত্রা কি হবে? কি কম হবে নিশ্চয়ই, সূর্যরশ্মি অনেক হেলে পৌঁছাচ্ছে, তাহলে তাপ কি হবে? তাপ কম হবে। ঠিক আছে, তাপ কম, তাপ এখানে দুটো জায়গায় কম, টেম্পারেচার মাইনাস। তাহলে টেম্পারেচার যদি মাইনাস হয়, যদি তাপ কম হয়, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে কি হবে? ঠান্ডা বাতাস। তাহলে এখানে কি লিখি? তাপমাত্রা 1 নম্বর পয়েন্ট, মিনিট, প্রথম পয়েন্টটা কি? তাপমাত্রা কম, অত্যন্ত কম, শুধু কম নয়, সূর্যরশ্মি এতই হেলে পড়ে তাপমাত্রা সারা পৃথিবীর মধ্যে এখানে সবচেয়ে কম। এত কম তাপমাত্রার জন্য কি হচ্ছে? বাতাস কি হচ্ছে? শীতল বাতাস, খুব ঠান্ডা শীতল বাতাস, ঠান্ডা। আর বাতাস ঠান্ডা মানে কি হচ্ছে? বাতাস যে বাতাসটা ঠান্ডা সেটা কি হয় আমরা জানি, ঠান্ডা বাতাস কি হয়? চাপ বেশি দেয়। ঠিক আছে, ঠান্ডা বাতাস হলেই সেখানে চাপ বেশি হবে। 2 নম্বর পয়েন্ট, মানে তার মানে একটুখানি একটা পয়েন্টে একটুখানি যাই, আমি ওপরের দিকটাতে একবার দেখি যে এখানে যেমন দেখেছিলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়তে তাপমাত্রা সবচেয়ে বেশি, উচ্চতা বেশি, উষ্ণতা বেশি, বাতাস হালকা। আর এটা দেখো একদম উল্টো, প্রথমে কি বলা হচ্ছে? তাপমাত্রা সবচেয়ে কম, বাতাস শীতল ঠান্ডা, তার ফলে চাপ বেশি। 2 নম্বর পয়েন্টে কি হবে? 2 নম্বর পয়েন্টটাতে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট, এখানে জল নেই, কি আছে তার বদলে? বরফ আছে। বরফ কিন্তু জলীয় বাষ্প তৈরি করতে পারে না। তাহলে বরফ জলীয় বাষ্প তৈরি করতে পারে না মানে কি? যেখানে তার মানে জলীয় বাষ্প নেই। আগের যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়তে যা দেখেছিলাম, এটা কিন্তু তার একেবারেই উল্টো। তাহলে জলীয় বাষ্প এখানে নেই, জলীয় বাষ্প নেই মানে বাতাস শুষ্ক বাতাস, শুষ্ক বাতাস কি করবে? জলীয় বাষ্প, জলীয় বাষ্প সবসময় কী করে? হালকা বাতাসকে হালকা করে, হালকা হয়ে যায় বাতাস। তাহলে জলীয় বাষ্প নেই মানে সে বাতাস শুষ্ক বাতাস, তার মানে কি? সেখানে ভারী, আর সেই বাতাসে কি করবে? চাপ বেশি দেবে। বোঝা গেল? মানে আগেরটা ঠিক উল্টো আর কি, এটা সেটাই বোঝাচ্ছি আর কি। তার মানে এখানে ছবি একটা আমরা এখানে একটা এঁকে নিতে পারি ছবি। কীরকম ছবি? যেখানে কি আছে? বরফ আছে। ঠিক আছে, এরকম বরফের চাই আছে এখানে, তার ফলে সেই বরফগুলোতে কি হয়? বরফ আছে বলেই এখানে জলীয় বাষ্প নেই। পরের পয়েন্টে যাচ্ছি, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি দেখেছিলাম, এখানে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম। পৃথিবীর আবর্তন বেগ কম, ফলে কি হয় না? বায়ু বিক্ষিপ্ত হয় না, ছড়িয়ে যায় না, বাইরের দিকে বেরিয়ে যায় না, বিক্ষিপ্ত হয় না, যা বায়ু আছে এখানে ঠিক সেটাই থেকে যায়। ঠিক আছে, বিক্ষিপ্ত হতে পারে না, ফলে বাতাস এখানে কি? বেশি, ফলে বায়ু বেশি, তার ফলে কি? চাপও বেশি। বোঝা গেল? তাহলে কি হচ্ছে এখানে থেকে? তাহলে ছবিটা এখানে একটা আঁকি। তাহলে এখানে কি হচ্ছে? আগেরটাতে যেমন ডিফ্লেকশন হয়ে যাচ্ছিল, এখানে ডিফ্লেকশন কি হচ্ছে না, এখান থেকে বাতাসটা বাইরের দিকে বেরিয়ে যেতে পারছে না। আর তার ফলে কি হচ্ছে? এখানে বাতাসের পরিমাণটা কি হচ্ছে? এখানে বেশি। তাহলে এখানে কি প্রেশার? এখানে প্রেশার হচ্ছে হাই প্রেশার। ঠিক আছে, প্রেশার হচ্ছে এখানে হাই, এখানে বেশি প্রেশার, বাতাসের পরিমাণ বেশি, তার ফলে এখানে হাই প্রেশার। তাহলে আমরা কি পড়লাম? সুমেরু আর কুমেরুটা কি? উচ্চচাপ বলয় হলো। তারপরেরটাতে যাচ্ছি, এবার মাঝখানে ঢুকে যাচ্ছি। সুমেরু কুমেরু উচ্চচাপ আমাদের মানে আমরা যেভাবে ভাগ করে প্রথমে লিখেছিলাম, তার মধ্যে 2 নম্বরে ছিল হচ্ছে কর্কটীয় আর মকরীয়। আমাদের এখানে আমি এখানে 3 লিখব, কারণ আমি 2 নম্বর ওটা লিখে এসেছি। কর্কটীয় ও মকরীয়
উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়। বিস্তার কতটা? বিস্তার হচ্ছে, আগে ওখানে আমরা লিখে এসেছিলাম, বিস্তার হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর আর 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, এইবারে এখানে কর্কটীয় আর মকরীয়তে এরকম উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? একইভাবে উৎপত্তির কারণ লিখছি। একটু ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। এখানে আমি ছবি এঁকে দেখাচ্ছি কোথায়। আমাদের এটা যদি নিরক্ষর রেখা হয় তাহলে এরকম জায়গাতে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর এখানে হচ্ছে মকরক্রান্তি রেখা, মানে যেটা কর্কটীয় মকরীয় এই ছবিটা। ঠিক আছে, এদিকে একটা আছে, এই পাশে একটা আছে। এবারে আমরা আগেরটাতে পড়েছিলাম কি, যে নিরক্ষ রেখা থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ুটা হালকা হয়ে ওপর দিকে উঠে যাচ্ছিল, আমরা পড়েছি যেখান থেকে বাতাস ওপর দিকে হালকা হয়ে উঠে যাচ্ছে। মনে আছে কেন পড়েছিলাম, কেন উঠে যাচ্ছে? এখানে কি আছে, এখানে হচ্ছে কি প্রেশার ছিল, এখানে হালকা বাতাস গরম হয়ে যাচ্ছিল, বেশি গরম, তাহলে গরম হয়ে এখানে কি চাপ, এখানে লো প্রেশার মানে নিম্ন চাপ তৈরি হয়েছিল এখানে। ঠিক আছে, এবারে এই বাতাসটা যে হালকা হয়ে ওপর দিকে উঠে গেল নিরক্ষরেখা থেকে, তাকে তো কোথায় গিয়ে নামতে হবে। এবার সে ওপর দিকে উঠে যখন সে ভারী হয়ে যাচ্ছে, সব সময় যত ওপর দিকে উঠবে তত টেম্পারেচার কত, পৃথিবীর ওপর দিকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় টেম্পারেচার তত কমতে থাকে, তাপ উপরে কম মাইনাস। তাহলে ওপরে উঠেই এই বাতাসটা যে সাদা রং দিয়ে দেখাচ্ছি, বাতাসটা কিছু কী হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যায়, ভারী হয়ে যায়, তখন ওটাকে নেমে আসতে হয়। কোথায় এসে নামে? কর্কটীয় আর মকরীয়, অর্থাৎ কর্কটক্রান্তি আর মকরক্রান্তির কাছে এসে ওপরে এসে ওটা নেমে পড়ে। আর কি হয়, দুটো মেরু থেকে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে বাতাস মাটি ঘেঁষে এই দুটোর দিকে এগিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখানে তো এমনিতেই বাতাস ওপর থেকে নিচে নামছে, কোথা থেকে নামছে, এই বাতাসটা সে কোথা থেকে পেল? নিরক্ষরেখার ওপর থেকে যে বাতাসটা, সে বাতাসটা ওপর থেকে নেমে এসে কোথায় নামলো? কর্কটক্রান্তি আর মকরক্রান্তিতে এসে নামলো। তাহলে এখানে বাতাসের পরিমাণ কি হয়ে গেল? বেড়ে গেল। ঠিক আছে, বাতাস বেড়ে গেল এখানে। আর কি, তাহলে এই পয়েন্টটা একটু লিখি, উৎপত্তির কারণের মধ্যে প্রথমে এই পয়েন্টটা লিখি, তোমাদের বুঝতে তাহলে সুবিধে হবে। 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে যে বায়ু উঠে গেছিল, যে বায়ু ওপরে উঠেছিল সেটা কি হয়, ঠান্ডা হয়ে, সেই বায়ু ঠান্ডা হয়ে কোথায় নেমে এসেছে? কোথায় নেমে আসে? দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, মানে কর্কটক্রান্তি আর মকরক্রান্তিতে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। ওপরে উঠে যখন ঠান্ডা হয়, তখন ঠান্ডা হয়ে ভারী হয়ে যায়, তখন সেটার ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, তখন ওপর থেকে নিচের দিকে নেমে আসে। কোথায় নেমে আসে? দুটো ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। এবার কি হচ্ছে, এটা তো হলো। আর দুই মেরু প্রদেশ থেকে, আমি এক্ষুনি এই সাদা দিয়ে আরেকটা ছবি দেখে দেখিয়েছিলাম, যে কি ছবি দিয়ে দেখিয়েছিলাম, যে এই মেরু প্রদেশ থেকে বাতাস কি হচ্ছে, 1 মিনিট, মেরু প্রদেশ থেকে বাতাস, এই যে ডাবল লাইন দিয়ে আরেকবার দেখাচ্ছি, মেরু প্রদেশ থেকে বাতাস আবার কি হচ্ছে, এদিকে ছুটে আসছে। তাহলে এখানে তো আরও বাতাস আসছে। ঠিক আছে, এক তো ওপর থেকে নিচের দিকে নামছে, নিরক্ষীয় অঞ্চল থেকে নেমে আসছে, আর কি হচ্ছে, মেরু প্রদেশ থেকে বাতাস ছুটে আসছে। তাহলে তার ফলে ওইটাও একটা বাড়তি বা বেশি বাতাস। তাহলে দুই মেরু প্রদেশ থেকে বাতাস ছুটে আসে, এগিয়ে আসে এদিকে, ঠান্ডা বাতাস এখানে আসে। তাহলে কতগুলো বাতাস এলো? নিরক্ষীয় অঞ্চলে বাতাস এলো, আবার ওখান থেকে নিরক্ষীয় অঞ্চলে বাতাস নেমে এলো, আবার দুটো মেরু প্রদেশ থেকেও বাতাস এলো এখানে। আর কি 3 নম্বর পয়েন্ট আছে একটা, কি পয়েন্ট, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় এখানে সূর্যরশ্মি কি হচ্ছে,
একটু হেলে পড়ে, ঠিক আছে। ফলে বায়ু কি, আমরা তো স্বাভাবিক ব্যাপার নিরক্ষীয় অঞ্চলে যেটা দেখেছিলাম, নিরক্ষীয় অঞ্চলে বাতাসে এই যে এখানে যেমন সোজাসুজি বাতাস সূর্য এসে পড়ে, এখানে কিন্তু সূর্যের আলোটা কী হচ্ছে, একটু হেলে পড়ছে, ঠিক আছে, একটু হেলে পড়ছে, একদম স্ট্রেট লাইন এসে পড়ে না, একটু হেলে পড়ছে। তাহলে কি লিখতে হবে এখানে, যে নিরক্ষীয় অঞ্চলে তুলনায়, এটা তুলনাটাই লিখছি না, আমি এভাবে লিখি যে আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল থেকে অঞ্চল অপেক্ষা দুই ক্রান্তীয় অঞ্চলে কি হচ্ছে, সূর্যরশ্মি হেলে পড়ে, তির্যকভাবে পড়ে। তাই কি হয়, তাহলে বায়ু কি হচ্ছে, তাহলে বায়ু কি হয়, ঠান্ডা হয় কিছুটা, নিরক্ষর রেখার থেকে কিছুটা ঠান্ডা হয়, বায়ু কিছুটা ঠান্ডা হয় আর ভারী হয়, ঠিক আছে। আরেকটা কি, এখানকার বাতাসে জলীয় বাষ্প কিছুটা কম, এখানে ভীষণ প্রচুর স্থলভাগ, বাতাস এখানে জলীয় বাষ্প কিছুটা কম, ঠিক আছে। তাহলে কি হয়, শুষ্ক বায়ু কি হয়, আমরা আগে পড়লাম শুষ্ক বায়ু সবসময় ভারী হয়। তাহলে এই কারণে, এই সমস্ত কারণগুলো এখানে থাকার জন্য কি হচ্ছে, এই অঞ্চলটাতে কি হচ্ছে, চাপটা কীরকম থাকছে, এখানে কি হচ্ছে, কর্কটীয় আর মকরীয়তে উচ্চচাপ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে কি উচ্চচাপ তৈরি হচ্ছে, তাহলে এখানে একটু লিখি, তাহলে এইখানে একটা লাল রং দিয়ে লিখি, এইখানটাতে আর এইখানটাতে প্রেশারটা কি হয়ে গেল, হাই প্রেশার হয়ে গেল, উচ্চচাপ, চাপ এখানে বেশি, ঠিক আছে। এখানে একটা হাই প্রেশার, এখানে একটা এসে কর্কটীয় আর মকরীয়। কোথা থেকে এলো বাতাস, নিরক্ষরেখা থেকে ওপর দিকে উঠেছিল যে বাতাস, সেই বাতাস ওখানে নেমে এসে ওখানে কি করছে, বাতাসের পরিমাণটা ওখানে বাড়িয়ে দিল, বাড়িয়ে দিয়ে কি করছে, এখানে আবার কি হচ্ছে, আর কোথা থেকে বাতাস আসছে, এখান থেকে হচ্ছে ওপর থেকে বাতাস নিচে, যে দুটো মেরু প্রদেশ থেকেও বাতাস এখানে এসে এই জায়গাটাকে ভর্তি করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো এই অঞ্চলটার সম্পর্কে। এবার আরেকটা পরেরটাতে যাব, শেষটা, এরপরে যেটা আছে সেটা শেষ 4 নম্বর হচ্ছে সুমেরু। আচ্ছা, এখানে একটা কথা এখানে আরেকটা কথা বলে নিতে হবে, তা নাহলে এটা আর পরে মনে থাকবে না। সেটা হচ্ছে এখানেও, মানে যেটা আমরা এক্ষুনি পড়লাম, এখানেও শান্ত অবস্থা বজায় থাকে, ঠিক আছে। আগে একটা পড়লাম না শান্ত অবস্থার কথা, আমরা নিরক্ষীয় শান্ত বলয় পড়েছিলাম, এখানেও শান্ত অবস্থা থাকে, যেহেতু এখানেও বাতাসটা কি হচ্ছে, ওপর থেকে নিচে থেকে ওপরে একদম কীরকমভাবে উঠে যাচ্ছে, ওপর থেকে নিচে কীভাবে নামছে, একদম মাটির সঙ্গে লম্বভাবে নেমে আসছে, তাই জন্য এখানে শান্ত অবস্থা থাকে, এখানেও বাতাসে শান্ত অবস্থা থাকে। এবং এটাও হচ্ছে, এখানেও দুটো তো জায়গা, তাহলে দুটো শান্ত বলয় তৈরি হয় এখানে, দুটো শান্ত বলয়, একটা কর্কটীয় একটা মকরীয়, দুটো শান্ত বলয় তৈরি হয়। আর এখানেই আমরা পরে এটা একটা ডেফিনেশন আমি পড়িয়ে দেব। আর এখানে কি এখানে একটা অশ্ব অক্ষাংশ তৈরি হয়। অশ্ব অক্ষাংশ হচ্ছে, একটু এখানে ছোট করে আমি মুখে মুখে বলে রাখি, পরে যদি আবার যদি এটা ডেফিনেশন আমি লিখে দেব। অশ্ব অক্ষাংশ বলে এখানে একটা স্থান আছে, মানে যেটা কর্কটীয় আর মকরীয়, এই মানে কর্কটীয় শান্ত বলয়, এখানে দুটো আছে, তো তার মধ্যে থেকে একটা কোনটা, কর্কটীয় শান্ত বলয়। কর্কটীয় শান্ত বলয় যেটা, সেটাকে অশ্ব অক্ষাংশ বলে, কারণ এখান দিয়ে বাতাস জোরে বইতে পারে না, একদমই বাতাসের গতি নেই, সেজন্য এখান দিয়ে যখন বা অনেক দিন আগে একটা জাহাজে করে সেই ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ঘোড়া নিয়ে যেতে যেতে এখানে বাতাসের গতি ছিল না বলে জাহাজ বন্ধ হয়ে গিয়েছিল, চলতে পারছিল না, সেজন্য জাহাজের
আবার গতি ফিরিয়ে আনার জন্য কি করা হয়েছিল, অশ্বগুলোকে সমুদ্রের জলে নিক্ষেপ করা হয়েছিল। সেই অশ্ব অক্ষাংশ, সেই নাম মানে ঘটনাকে স্মরণ করে এই জায়গাটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। অর্থাৎ এই জায়গাটাতে আসল কথা হচ্ছে এখানে কি হচ্ছে, বাতাসের গতি থাকে না এবং যার ফলে জাহাজটা এগোতে পারেনি। ঠিক আছে, তাহলে এই অশ্ব অক্ষাংশটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কর্কটীয় শান্ত বলয়ের কথা বলতে হবে। আচ্ছা, তারপরটাতে চলে যাচ্ছি, একদম শেষেরটাতে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে সুমেরু ও কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। বিস্তার, আবার বিস্তারটাকে মনে করে লিখে নিতে হবে। বিস্তার কত, 60 থেকে 70 ডিগ্রি, 60 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর, আর 60 ডিগ্রি দক্ষিণ থেকে 70 ডিগ্রি দক্ষিণ। তাহলে সুমেরু আর কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। কেন এখানে নিম্নচাপ বলয় হচ্ছে, আবার এটাকে দেখতে হবে। সুমেরু বৃত্তপ্রদেশীয়, তাহলে এখানে উৎপত্তির কারণ। কি উৎপত্তির কারণ কি? উৎপত্তির কারণ 1 নম্বর হচ্ছে এখানে মেরু অঞ্চল থেকে যে বাতাসটা আসে, মেরু অঞ্চলের শীতল বায়ুর সঙ্গে ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ুর সংঘর্ষ হয়, আর কি হয়, বায়ু ওপরে উঠে যায়। কিরকম করে উঠে যায়, কি, আমি একটা ছবিতে আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি কিরকম করে উঠে যায়। বলা হচ্ছে যে, আচ্ছা আগে কোথায় অবস্থিত একটু দেখে নিই। 60 থেকে 70 ডিগ্রি, মানে এরকম একটা জায়গা, আর এখানেও একটা এরকম জায়গা। এই পাশে ঠান্ডা বাতাস আসছে, এদিকে এই পাশে আমরা জানি যে এদিকটা হচ্ছে, মনে আছে তো কি জায়গা বলেছিলাম, এদিকটা হচ্ছে উত্তর মেরু, নর্থ পোল, উত্তর, এদিকটা 1 মিনিট, এটা হচ্ছে উত্তর মেরু, আর এদিকটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এই পাশ থেকে ঠান্ডা বাতাস আর ওই দিক থেকে ঠান্ডা বাতাস, দুদিক থেকেই ঠান্ডা বাতাস এদিকে আসছে। আমরা জানি যে এদিকে খুব ঠান্ডা, নিম্নচাপ ছিল, এখানে চাপটা বেশি ছিল, উচ্চচাপ ছিল, ঠান্ডা বাতাস ছিল, আর এখান থেকে আসছে ঠান্ডা বাতাস। আর কি বলছে এখানে, আর মেরু অঞ্চল থেকে শীতল বাতাস, আর ক্রান্তীয় অঞ্চল থেকে আসা উষ্ণ বাতাস। মানে এইখানে যেটা আছে, এখানে কর্কট ক্রান্তি রেখা আছে, এখানে মকর ক্রান্তি রেখা আছে, এই ক্রান্তীয় অঞ্চল থেকে আসে হচ্ছে উষ্ণ বাতাস। তাহলে এই বাতাসটা ঠান্ডা, এই বাতাসটা গরম, এদিকেও তাই মুখোমুখি হয়ে যাচ্ছে, এদিকটা হচ্ছে ঠান্ডা, এদিকটা হচ্ছে গরম, এখানে কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, তার ফলে এই বাতাস এদিক দুদিক থেকে দুটো আলাদা আলাদা রকমের বাতাস এসে মুখোমুখি চলে আসে। যখনই মুখোমুখি চলে আসে তখন দুজনের মুখোমুখি ধাক্কা লেগে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ওরা ওপর দিকে উঠে যায়। এখানেও তাই ধাক্কা লেগে এরা কি হচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হয়, দুজনের কেউই জায়গা ছাড়ে না, তার ফলে কি হচ্ছে, দুজনের মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে দুজনেই ওপর দিকে সোজা উঠে যাচ্ছে। আর কি উঠে যাচ্ছে মানে কি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে,
এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, এখানে একটা স্পেস হয়ে যাচ্ছে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এখানে বাতাস থাকছে না। এখানে বাতাস থাকছে না মানে কি হচ্ছে, প্রেশারটা কি হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, লো প্রেশার হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে লিখি এই পয়েন্টটা আমরা আরেকবার। তাহলে আর এটা একটা কারণ। আরেকটা কি কারণ লো প্রেশারে, সেটা হচ্ছে যে এরকম মুখোমুখি ধাক্কা খাওয়ার জন্য দুটো, একটা উষ্ণ আর শীতল বাতাস কি হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস দেখাচ্ছি। তাহলে উষ্ণ আর শীতল বাতাস মুখোমুখি ধাক্কা খাওয়ার জন্য, মুখোমুখি সংঘর্ষের জন্য ধাক্কা খাওয়ায় কি হচ্ছে, এখানে ঝড় বৃষ্টি হয় প্রচুর। ঠিক আছে, হওয়ায় এখানে ঝড় বৃষ্টি হয়। হলো, ঝড় বৃষ্টি হয়, প্রচুর ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি হওয়ার ফলে বাতাসে কি থাকে, জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প বেশি, বৃষ্টি হয়। জলীয় বাষ্প বেশি মানে কি হবে, বায়ু হালকা। তাহলে আবার আরেকটা কারণ লো প্রেশারে, কম চাপের কারণ, বায়ু হালকা, তাহলে বাতাসের চাপ কি কম। আর কি কারণ আছে, তাহলে এখানে একটা ছবি আমরা এখানে এর সঙ্গে জুড়ে দিতে পারি। সেটা হচ্ছে কি, যে এখানে উপরে উঠে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে, ঝড়, ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, এখানে অনেক সাইক্লোন হয়, ঝড় হয়, ঝড় হয়, ঝড় বৃষ্টি হয় এখানে, এখানেও তাই, এখানেও তাই। হলো, আর কি হচ্ছে 3 নম্বর পয়েন্ট যেটা লিখছি, 3 নম্বর পয়েন্ট, ক্রান্তীয় অঞ্চলে এখানে অনেক উষ্ণ সমুদ্র স্রোত বয়ে আসে। ঠিক আছে, এখানে তাপ, এখানে এটা শুধু মনে রাখতে হবে যে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ স্রোত আসে। উষ্ণ স্রোত, সমুদ্র স্রোত এসে এখানে কি করে, তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। সমুদ্র স্রোত এসে তাপ বাড়িয়ে দেয় আর উষ্ণতা বাড়িয়ে দেয়, তার ফলে কি হচ্ছে, চাপ কমে, ফলে চাপ কমে। তাহলে এটাও চাপ কমের, কেন চাপ কম হচ্ছে তার একটা কারণ। তাহলে এখানে 3টে কারণ আমরা পেলাম। ঠিক আছে, একটা হচ্ছে দুটো বাতাস মুখোমুখি সংঘর্ষ হবে, একটা আর একটার সঙ্গে ধাক্কা লেগে ওপর দিকে উঠে যাবে, এখানে ঝড় বৃষ্টি হবে। তাহলে মুখোমুখি ধাক্কা লেগে ওপর দিকে উঠে যায় মানে কি হচ্ছে, যে এখানে বাতাস কমে যাচ্ছে। আর কি, যেহেতু উষ্ণ বাতাস আর শীতল বাতাসে মুখোমুখি ধাক্কা লাগে, সেজন্য ঝড় বৃষ্টি হয়। আর ঝড় বৃষ্টি হয় মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে আবারও বায়ু হালকা হয়ে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে। আর ক্রান্তীয় অঞ্চল থেকে আসে হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, সেই সমুদ্র স্রোত এখানকার তাপকে বাড়িয়ে দেয়, তাপ বেড়ে যাওয়ার ফলে চাপ এখানে কমে যায়। হলো, তাহলে আমরা সবকটা সব দেখলাম আর কি, সবকটার কেন এরকম প্রত্যেকটা চাপ বলয়গুলোতে কোথায় কীরকম চাপ আছে, সেই চাপের কারণ কি, কেন এরকম চাপ বলয়তে এক এক জায়গায় এক রকম চাপ হয়েছে, সেটা আমরা দেখলাম। এবারে এখানে একটা টোটাল ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ছবিটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করো, পরে বসে বসে দেখে বোঝার চেষ্টা করো। দেখো প্রত্যেকটা এখানে সবকটার প্রেশার, মানে প্রেশার যে চাপ বলয়গুলো, প্রেশার বেল্টগুলো আমি এখানে সবগুলোকে দেখিয়েছি একসঙ্গে, সেইগুলোকে দেখিয়েছি। এবং সবগুলো একটা জিনিস খুব লক্ষণীয়, যে হাই প্রেশার আর লো প্রেশার অল্টারনেটিভলি আছে, যে একবার উচ্চ চাপ একবার নিম্নচাপ, এরকম না হলে কিন্তু বায়ু প্রবাহই হতো না। আমরা পরে দেখবো যে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হওয়ার প্রধান কারণ হচ্ছে বাতাসের চাপ। তাহলে এখানে বায়ুর চাপগুলো অল্টারনেটিভলি আছে প্রত্যেকটা। দেখো পরপর পরপর এখানে একবার আমি মানে এখানে ছবিতে একবার আরেকবার করে দেখাই। এখানে যেমন একটা লো প্রেশার আছে, 1 মিনিট, পৃথিবীর নিরক্ষরেখার ওপরে এখানে একটা লো প্রেশার, নিরক্ষরেখার ওপর দুটো লো প্রেশার লেখা আছে। কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তিতে কি আছে, হাই প্রেশার আছে, কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে যেটা আছে সুমেরু বৃত্ত প্রদেশীয়, কুমেরু বৃত্ত প্রদেশীয়, ওখানে কিন্তু আবার নিম্নচাপ, লো প্রেশার। আর সুমেরু আর কুমেরুতে একদম পৃথিবীর 2 প্রান্তে ওখানে কি আছে, উচ্চচাপ বলয় আছে, সুমেরু আর কুমেরু। তাহলে প্রত্যেকটা অল্টারনেটিভ, একবার লো একবার হাই, একবার লো একবার হাই, এটা কিন্তু খুব লক্ষণীয় একটা ব্যাপার। তারপরটাতে যাচ্ছি, এখানে একটা ছবি আছে নিচে, সেখানে এটা একটা বায়ুচাপ কক্ষের ছবি। বায়ুচাপ কক্ষটা একটু আমরা পড়ব আজকে।
এটা হচ্ছে বায়ু চাপ কক্ষ। এবারে একটু লিখে বলছি আমি। 1 নম্বর, এখানে কিছু একটু বোঝার ব্যাপার আছে। পৃথিবীর যে বায়ুচাপ বলয়গুলো পৃথিবীকে যে গোল করে ঘিরে রেখেছে, সেগুলো সবই পূর্ব পশ্চিমে গেছে। অর্থাৎ অক্ষরেখাকে আমরা একবার নিরক্ষরেখা বলছি, তারপরে কর্কটক্রান্তি মকরক্রান্তি বলছি, তারপরে সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত, তারপরে সুমেরু কুমেরু। তার মানে প্রত্যেকটা এই বলয়গুলো, চাপ বলয়গুলো প্রত্যেকটা কি হচ্ছে, প্রতিটা অক্ষরেখার সঙ্গে সমান্তরালে গেছে। অক্ষরেখার ওপর নির্ভর করে এই চাপ বলয়গুলো রয়েছে প্রত্যেকটা। তাহলে কি, তাহলে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো অক্ষরেখা পর, তাহলে প্রথম পয়েন্ট কি, এই বায়ুচাপ, এগুলোকে আমরা বায়ুচাপ কক্ষ বলি। মানে প্রত্যেকটা বায়ুচাপের একটা করে কক্ষ, মানে এক একটা করে বলয়ের ছাড়া এগুলোকে ঘরের সঙ্গে তুলনা করা যায়। ঠিক সম্পূর্ণ গোলাকার নয় এগুলো, সেটাই বলার জন্য এটা বলা কক্ষ বলছি এটাকে। যদিও আমরা প্রথমে বায়ুচাপ বলয় বলেই আলোচনা করছি, কিন্তু পরে আমরা দেখব এগুলো একেবারে পুরোপুরি গোল নয়, এগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করা আছে। মানে সব পৃথিবীর সর্বত্রতে একই রকম ব্যাপার না, মানে সব জায়গাতে মানে সমুদ্র বা জল স্থলভাগ সব জায়গায় সমান নয়। কোথাও স্থলভাগ, কোথাও জলভাগ, এরকম করে বিভিন্ন রকম বিভিন্নতা আছে। তার ফলে বায়ুচাপ বলয়গুলো একেবারে গোলভাবে পৃথিবীকে ঘিরে নেই। তাহলে কি হচ্ছে, প্রথমে কি বলবো আমরা, এটা বলার আগে তাহলে কি বলবো, যে বায়ুচাপ, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো কি হয়েছে, কোন দিক থেকে কোন দিকে গেছে, পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে, যাই বলতে পারো। পূর্ব থেকে পশ্চিমে কি করেছে, পৃথিবীকে ঘিরে রয়েছে, পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীকে বেষ্টন করে আছে কার ওপর ভিত্তি করে, পৃথিবীকে ঘিরে রয়েছে কার ওপর নির্ভর করে ঘিরে রয়েছে এগুলো, মানে কার ওপর ভিত্তি করে এগুলোকে টানা হয়েছে, ঘিরে রয়েছে অক্ষরেখা বরাবর। অক্ষরেখা বরাবর এগুলো পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে ঘিরে রয়েছে। অক্ষরেখা বরাবর কেন, নিরক্ষরেখার ওপর দিয়ে আমরা একটা টেনেছি, কর্কটক্রান্তি মকরক্রান্তির কাছাকাছি টেনেছি, আবার সুমেরু বৃত্ত কুমেরু বৃত্তের কাছাকাছি টেনেছি। তাহলে প্রত্যেকটা এক একটা অক্ষরেখা। তাহলে পূর্ব পশ্চিমে পৃথিবীকে ঘিরে রয়েছে অক্ষরেখা বরাবর। এবার কি বলছি, যে কিন্তু এখানে যেটা বলার আছে, ভূপৃষ্ঠে কিন্তু সব জায়গাতে জলভাগ আর স্থলভাগের বন্টন কিন্তু একরকম নয়। জলভাগ ও স্থলভাগের বন্টন একরকম নয়, একরকম নেই সব জায়গাতে। আর কি, যেহেতু সব জায়গায় একরকম নয়, তাহলে কি হবে, সব জায়গাতে কিন্তু উষ্ণতা আর বায়ু চাপের চাপও কিন্তু একরকম নয়। তার ফলে উষ্ণতা ও বায়ু চাপ একরকম নয়। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর বায়ু জলভাগের ওপর একরকম, আবার স্থলভাগের ওপর একরকম। তার মানে একটা, মানে এক, ধরো আমরা যদি নিরক্ষরেখার কথাই বলি, নিরক্ষরেখার ওপরে সব জায়গাতে তো জলভাগ আর স্থলভাগ এক নেই। মানে এমন তো নয় যে সব জায়গাটা পুরোটাই জলভাগ বা পুরোটাই স্থলভাগ, কোথাও জল আছে কোথাও স্থল আছে। তার ফলে নিরক্ষরেখাটা পুরোটাই যে নিম্নচাপ, মানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলতে আমরা যেটা বুঝছি যে সব জায়গাতেই নিম্নচাপ, সেটা কিন্তু না হতে পারে। কোনো একটা বিশেষ জায়গায় কিছুটা নিম্নচাপ থাকলো, আবার তার মধ্যে কিছুটা উচ্চচাপও ঢুকে আছে, এরকম হতে পারে। তার ফলে কি বলা হচ্ছে, ফলে বলয়, মানে সব জায়গাতে আমরা একই নিয়মে ফেলতে পারি না। আমরা নিজেদের বোঝার সুবিধার জন্য পুরোটাকে একটা বলয় ধরে নিয়েছি, কিন্তু কিন্তু বলয়গুলোর মধ্যে আবার কি আছে, ছোট ছোট ভাঙা আছে, ভেঙে অবস্থান করছে। তাহলে এটা কি লিখবো আমরা, ফলে বলয়গুলো বলয়ের মতো না থেকে, পুরোপুরি বলয়ের মতো না থেকে ছোট ছোট ভাগে ভেঙে অবস্থান করে। ছোট ছোট, যদি খুব মাইনিউটলি দেখা যায় তাহলে কোনোটাই পুরো বলয় নয়, সেগুলো ছোট ছোট ভাগে ভাঙা আছে। ঠিক আছে, ছোট ছোট ভাগে ভেঙে অবস্থান করছে, হলো অবস্থান করে। এবার এই যে এক একটা ছোট ছোট ভাগ বা টুকরো বা যেটাকে বলছে ভেঙে দিচ্ছি আমরা, তাহলে এদের এক একটা ভাগকে আমরা কি বলি, কক্ষ বলি, বায়ুচাপ কক্ষ বলি। এদের এক একটিকে
বায়ুচাপ কক্ষ বলে। এবারে বায়ুচাপ কক্ষ বলে, এবার বলছে যে উত্তর গোলার্ধে যেহেতু আমরা পৃথিবীর মানচিত্র দেখলে বা পৃথিবীর মানে গ্লোব দেখলে আমরা কি দেখব, যে পৃথিবীর উত্তর দিকে উত্তর গোলার্ধে কিসের ভাগ বেশি? স্থলভাগ বেশি। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি। তাই জন্য যেহেতু স্থলভাগ বেশি, সেজন্য তাপমাত্রা আমরা জানি যে মাটি খুব আস্তে আস্তে গরম হয়, আবার খুব দ্রুত গরম হয়, খুব দ্রুত ঠান্ডা হয় মাটি, আবার জল খুব আস্তে আস্তে গরম হয়, আস্তে আস্তে ঠান্ডা হয়। তাহলে স্থলভাগের ওপর তাপের চেঞ্জটা বেশি কার্যকরী। সেজন্য কি হচ্ছে, পৃথিবীর উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে সেখানে বায়ুর চাপের এই কক্ষের পরিমাণও বেশি। অর্থাৎ বায়ুচাপ বারবার বাড়ে আর কমে, কোথাও বাড়ছে কোথাও কমছে। তার ফলে পৃথিবীর উত্তর গোলার্ধের স্থলভাগের মধ্যে বায়ুচাপ কক্ষগুলো বেশি দেখা যায় এখানে বেশি, তাই বায়ুচাপ কক্ষ বেশি। উল্টোটা হবে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে। দক্ষিণ গোলার্ধে আবার কি, দক্ষিণ গোলার্ধে বেশি জল, পৃথিবীর বেশিরভাগ মহাদেশগুলোই উত্তর দিকে, দক্ষিণ দিকে শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, ওদিকে অস্ট্রেলিয়া, ওশেনিয়া, এরকম কতগুলো মহাদেশ আছে। তাহলে দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগ বেশি, তাই সেখানে বায়ুচাপ কক্ষ কম। বেশি তাই বায়ুচাপ কক্ষ এখানে কম। ঠিক আছে, তাহলে এই বায়ুচাপ কক্ষটা আলাদা করে 3 নম্বরের টিকা বা মানে বায়ুচাপ কক্ষ কাকে বলে এরকমভাবে প্রশ্ন অনেক সময় আসে। বায়ুচাপ কক্ষটা একটুখানি পড়ে রাখতে হবে, দেখে নিতে হবে, ডেফিনেশন দেখে নিতে হবে বায়ুচাপ কক্ষ কাকে বলে। তার সঙ্গে এই ছবিটা এঁকে দেখে দিতে পারলে খুব ভালো হয়। একটুখানি বায়ুচাপ কক্ষের ছবিটাতে আমি একবার দেখাবো, একটুখানি দেখো তাকে। সেটা হচ্ছে মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যে নিরক্ষীয়, এখানে দেখো পরপর এই উপক্রান্তীয় ক্রান্তীয় যে চাপগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা এখানে একটা, এখানে দুদিকে দুটো কক্ষ, মেরুবৃত্ত প্রদেশে দুদিকে দুটো কক্ষ, উপক্রান্তীয় উচ্চচাপ দুদিকে দুটো কক্ষ। কিন্তু নিচের দিকটা, পৃথিবীর দক্ষিণ দিকটা দেখো, এই 30 থেকে শুরু করে 60 থেকে 90 নিচের দিকের পার্টে সবটাই পুরো স্ট্রেট লাইন, এরকম পুরো বলয়ের মতো, যেরকম পৃথিবীকে ঘিরে যে বলয়ের মতো আমরা এঁকেছিলাম সেরকমই আছে নিচের দিকে। তাহলে বায়ুচাপ কক্ষের পরিমাণ এখানে কি, বায়ুচাপ কক্ষ এখানে কম, কক্ষ নেই। দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ কক্ষ নেই, আর উত্তর গোলার্ধে আছে বায়ুচাপ কক্ষের অবস্থিত দেখা যাচ্ছে কোথায়, উত্তর গোলার্ধে বেশি। এইটাই এখানে ছবিতে দেখানো হয়েছে। আচ্ছা, চলে যাচ্ছি পরেরটাতে, আর একটুখানি আছে, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ কাকে বলে? বায়ু প্রবাহ আর বায়ু স্রোত এক জিনিস নয়। তাহলে বায়ু প্রবাহ আর বায়ু স্রোত দুটো আমরা আলাদা করে ডেফিনেশন পড়ব। বায়ু প্রবাহ যেটা মাটির সঙ্গে যেটা কি হয়, অনুভূমিকভাবে যায়, তাকে বলা হয় বায়ু প্রবাহ, সেটা আমরা অনুভব করতে পারি। আর বায়ু স্রোত কি হয়, মাটির সঙ্গে লম্বভাবে প্রবাহিত হয়। একটা ছবি আঁকি, এটা ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ, বাতাস প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে। এই বাতাসটা যেটা মাটির সঙ্গে অনুভূমিকভাবে বয়ে যাচ্ছে, এ পাশেও যেতে পারে, এদিকেও যেতে পারে। এইটা হচ্ছে কি, এটাকে বলা হয় বায়ু প্রবাহ। এটা আমরা বুঝতে পারি, এটা আমরা যখন যাই তখন আমাদের গায়ে ধাক্কা লাগে বাতাস, সাইকেল চালিয়ে যাই, ট্রেনে করে যাই, বাতাস আমরা অনুভব করতে পারি। কোন বাতাসটা আমরা বুঝতে পারি না? যে বাতাসটা মাটির থেকে সোজা ওপর দিকে উঠে যাচ্ছে বা ওপর থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ মাটির সঙ্গে যেটা লম্বভাবে অবস্থান করছে, সেটা আমরা কি করতে পারি না, ফিল করতে পারি না, বুঝতে পারি না। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বায়ু স্রোত। ঠিক আছে, তাহলে একটা বায়ু প্রবাহ, একটা বায়ু স্রোত, একটা মাটির সঙ্গে, তাহলে এখানে একটু লিখে রাখবে,
তাহলে এটা হচ্ছে মাটির সঙ্গে সমান্তরাল, বায়ুপ্রবাহটা হচ্ছে মাটির সঙ্গে সমান্তরাল, আর বায়ুস্রোতটা হচ্ছে মাটির সঙ্গে কি উল্লম্ব বা লম্বভাবে। আচ্ছা উল্লম্ব লিখছি, উল্লম্ব। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বায়ুস্রোত, একটা হচ্ছে বায়ুপ্রবাহ। এবার কি বলছি যে এইবার এই বায়ুপ্রবাহের সবসময় কোথা থেকে কোন দিকে যায়, আমরা এটা আগেও পড়েছি, তো আরেকবার বলি। বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যায়, সেই জন্যই বায়ু প্রবাহিত হয়। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। বাতাসের চাপের সমতা রক্ষা করার জন্য, চাপের সমতা রক্ষা করার জন্য বাতাস প্রবাহিত হয়, বায়ু বয়, বায়ু প্রবাহিত হয়। এইটাই হচ্ছে বায়ু প্রবাহ। যদি সব জায়গায় একই রকম চাপ থাকতো তাহলে বায়ু প্রবাহিত হতো না। ঠিক আছে, তাহলে বায়ু একটা কি হচ্ছে, বায়ু সবসময় চাপটাকে সমতার আনার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত হচ্ছে। আর বায়ু হচ্ছে কিন্তু নদী হিমবাহ এর মতোই একটি প্রাকৃতিক শক্তি। আমরা পড়ে এসেছি, বায়ুর কাজ আমাদের পড়া আছে। তাহলে বায়ু হচ্ছে একটা প্রাকৃতিক শক্তি, যাকে চোখে দেখা যায় না, অনুভব করা যায়, কিন্তু তার জোর কিন্তু বিশাল, তাই না? আমরা দেখলাম কিছুদিন আগে ইয়াস হলো, সে বিশাল প্রচুর লোক ক্ষয়ক্ষতি হলো, আমরা দেখেছি সুন্দরবনে। তাহলে বায়ুপ্রবাহের শক্তি, বাতাসের শক্তি বিশাল। আর কি এখানে আরেকটা একটু পড়ে, এটা পড়িয়ে শেষ করব, সেটা হচ্ছে বায়ুপ্রবাহের কারণ। বায়ু প্রবাহিত হয় কেন, এক্ষুনি বললাম। কিসের জন্য বায়ু প্রবাহিত হয়? বায়ুর চাপের তারতম্যের জন্য। বায়ুর চাপের তারতম্যের জন্য বায়ু প্রবাহিত হয়। চাপ, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বয়ে যায়, সেই জন্য। আর কি আরেকটা কি হচ্ছে, বায়ুর ঢালের শক্তি যত বেশি হয়, অর্থাৎ যত বায়ুর চাপ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত পরিবর্তন হয়, তত সেখানে কি হচ্ছে, বায়ু প্রবাহ, বায়ুর ঢালের শক্তি যদি বেশি থাকে, প্লাস হয়, তাহলে বায়ু প্রবাহ বা বায়ুর গতি সেটাও বেশি হবে। তাহলে বায়ুর ঢালের শক্তির ওপরে বায়ুর প্রবাহের গতি কিন্তু নির্ভর করে। তাহলে বায়ু তত দ্রুত বেগে প্রবাহিত হবে। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, এটা তাহলে এটাও মনে রাখতে হবে, বায়ুমণ্ডলীয় চাপ যত বেশি হয় তত বায়ু দ্রুত বেগে প্রবাহিত হয়। ওই জন্যেই কী হচ্ছে, দুটো কী হচ্ছে, এটা যত বেশি হবে ওটাও তত বেশি হবে। তাহলে দুটোই প্লাস, মানে এটার সঙ্গে ওটা সম্পর্ক কীরকম, বায়ুর ঢালের গতি যত বেশি হয়, বায়ুর প্রবাহের গতিও ঠিক ততই বেশি হয়। তাহলে এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পয়েন্টটা, বায়ুচাপের প্রবাহের কারণ কিন্তু ভালো করে, মানে একদম ছোট প্রশ্ন হিসেবে আসে, কিন্তু বায়ু প্রবাহের কারণ পড়তে হবে। আর এখানে যেটা বললাম, বায়ু প্রবাহ আর বায়ুস্রোতের পার্থক্য, বা কাকে বলে বায়ুপ্রবাহ, বায়ুস্রোত, বায়ুস্রোতে বায়ুপ্রবাহ কি এক? মোটেই কিন্তু এক নয়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে সেটা। তাহলে এইটুকু পড়া থাকলো, আজকের পড়া এই পর্যন্তই। ঠিক আছে।